আমার সকল প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য আমরা কবিতার পরবর্তী কিছুটা অংশ। আগের দুটি ভিডিওতে আমরা প্রথম 4টি স্ট্যাঞ্জার আলোচনা করে দিয়েছিলাম। তোমরা চাইলে আগের দুটি ভিডিও দেখে নিতে পারো। পরবর্তী যে পঞ্চম স্ট্যাঞ্জারটি রয়েছে, আমরা সেই পঞ্চম স্ট্যাঞ্জারের আলোচনা আজকে করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আছিসে অমৃতের টিকা পড়ি। মন্বন্তর কথাটির অর্থ হলো দুর্ভিক্ষ, আর মারি শব্দটির অর্থ হলো মহামারী। বাঙালিরা এমনই একটি জাতি যে তারা মন্বন্তরে মরে যায়নি, আর আমরা বাঙালিরা মারি নিয়েই ঘর করি, অর্থাৎ মহামারীকে সঙ্গে নিয়েই ঘর করি। এত বিপদের মধ্যেই যেন বিপদকে পাশাপাশি নিয়ে আমরা বসবাস করছি। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, এত আমাদের সংকটময় জীবন, সেই সংকটময় জীবনেও আমরা বেঁচে আছি কেন না বিধাতার আশীর্বাদে, বিধির আশিসে, ভগবানের আশীর্বাদে। অমৃতের টিকা পড়ি, অমৃত মানে হচ্ছে যা পান করলে মানুষ মরে না, সেই অমৃতের টিকা পড়ে আমরা যেন বেঁচে আছি দেবতার আশীর্বাদে। তো 1976 সালে সারা ভারতবর্ষে দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই দুর্ভিক্ষের পরিস্থিতিতে মানুষ খেতে পায় না। তো সেই চরম একটা দুর্ভিক্ষের পরিস্থিতিকে পার করে আমরা বাঙালিরা আজও বেঁচে আছি, আর মাড়ি নিয়ে ঘর করি। তখনকার দিনে যেহেতু চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, তাই উন্নত ওষুধপত্র বা আধুনিক চিকিৎসা পদ্ধতির ব্যবহার তখন ছিল না। তো সেই কারণেই কোনো রোগ হলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, অর্থাৎ সেই রোগ যদি ছোঁয়াচে হয় তাহলে একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে সেই রোগ সহজেই ছড়িয়ে পড়তো আর মানুষ মারা যেত। সেই জন্যই এখানে বলা হচ্ছে যে বাঙালিরা মারি নিয়েই ঘর করে, অর্থাৎ বিপদকে সঙ্গে নিয়েই যেন বসবাস করে। তো আগেকার দিনে কলেরা রোগের কথা, প্লেগ রোগের কথা তোমরা জানো, এইরকমই মহামারীর আকার ধারণ করেছিল, যার ফলে বাংলায় অনেক মানুষ মারা গিয়েছিল। তো সেই কথাই এখানে কবি তুলে ধরেছেন। তো সবই ঈশ্বরের আশীর্বাদে আর অমৃতের টিকা পড়ার ফলশ্রুতি হিসাবে বাঙালিরা বেঁচে আছে। এত বিপদকে পার করেও আমরা বেঁচে আছি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুরালি। অর্থাৎ দেবতাকে আমরা আত্মীয় জানি। আমরা বাঙালিরা বিশ্বাস করি কি না মানুষ মারা গেলে স্বর্গে যায়, আর সেই স্বর্গে কাদের স্থান? দেবতাদের স্থান। তাই দেবতাকে আমরা আত্মীয় জানি, দেবতাকে আমরা নিজের আত্মীয় স্বজনের মতন আপন করে নিয়েছি। আকাশে প্রদীপ জ্বালি, অর্থাৎ আমরা বাঙালিরা আমাদের স্বর্গগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে সারা কার্তিক মাস জুড়ে সন্ধ্যাবেলা আকাশে তাদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই। আমাদেরই এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুরালি, অর্থাৎ আমরা বাঙালিরা কি করি না মানুষকেই দেবতা জ্ঞানে পূজা করে আসছি। বাঙালিদের ঘরে ঘরে অনেক বাঙালিকেই কিন্তু ঠাকুর বা দেবতা জ্ঞানে পুজো করা হয়, কারণ তারা সেই সমস্ত মানুষরা যাদেরকে ঠাকুর বা দেবতা জ্ঞানে পুজো করা হয়, সেই সমস্ত মানুষরা তাদের কৃতিত্বের মাধ্যমে, তাদের কাজকর্মের মাধ্যমে দেবত্ব লাভ করেছেন। তাদেরকে আমরা দেবতার আসনে বসিয়েছি সেই কারণেই। যেমন আমরা উল্লেখ করতে পারি শ্রী শ্রী রামকৃষ্ণের কথা, স্বামী বিবেকানন্দের কথা, লোকনাথ ব্রহ্মচারীর কথা। তো এই সমস্ত মানুষদেরকে আমরা দেবতার আসনে বসিয়েছি। দেবতাকে যেমন আমরা আপন করে নিয়েছি আমাদের আত্মীয় স্বজনের মতন, তেমন মানুষকেও আমরা দেবতা জ্ঞানে পুজো করি। আমরা বাঙালিরা এমনই একটি জাতি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। ঘরের ছেলের চক্ষে আমরা কি দেখেছি না বিশ্বভূপের ছায়া, অর্থাৎ বিশ্বভূপ কথাটির অর্থ হলো সারা বিশ্বের সম্রাট। ঘরের ছেলে অর্থাৎ আমাদের নবদ্বীপের নিমাইয়ের কথা বলা হচ্ছে। সেই নবদ্বীপের নিমাই নিজের প্রেম ভালোবাসা দিয়ে মানুষের মধ্যে জাতিভেদ প্রথাকে গ্রাহ্য না করে সমস্ত শ্রেণীর মানুষকে আপন করে নিয়েছিলেন নিজের ভালোবাসা দিয়ে। তো সেই কারণেই বলা হচ্ছে যে নিজের ভালোবাসার মাধ্যমে তিনি যেন বিশ্বের সম্রাট হয়ে উঠেছিলেন। তো বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। তো বাঙালির হৃদয়, হৃদয় থেকে অমৃত মন্থন করে বার করে এনে যেন নিমাই তার শরীর ধারণ করেছে। তো সেই বাঙালির হৃদয়ের অমৃতকে জাগিয়ে তুলেছে কে? বাঙালির হৃদয়ের অমৃতকে জাগিয়ে তুলেছে বাঙালিদেরই ঘরের ছেলে নবদ্বীপের নিমাই।
বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষভে ঘটাবে সমন্বয়। তো বীর সন্ন্যাসী বিবেকানন্দের কথা এখানে বলা হয়েছে। বিবেকানন্দ সারা ভারতবর্ষ পদব্রজে ভ্রমণ করেছিলেন, সারা ভারতবর্ষের মানুষের পরিস্থিতি কেমন তা দেখার জন্য। এছাড়াও তিনি হিন্দু ধর্মের প্রচারের জন্য সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকার শিকাগোয় গিয়েছিলেন। সেখানে তিনি ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন। তো হিন্দু ধর্মকে তিনি এমন সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন যে সকল বিদেশিরাই কিন্তু হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তো বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষভে ঘটাবে সমন্বয়। সেই বাঙালি জাতির মধ্যে এমনই ক্ষমতা আছে যে বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষভে সমন্বয় ঘটাতে পারে, ব্যাঘ্রে বিষভে মিশ্রণ ঘটাতে পারে। তো অনেক সময় কথা প্রসঙ্গে বলা হয়, তোমরা শুনে থাকবে, যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তো বাঙালির ছেলের মধ্যে এমনই ক্ষমতা যে তারা বাঘ আর গরুকে যেন এক ঘাটে জল খাওয়াতে পারে, তাদের মধ্যে এমনই ক্ষমতা রয়েছে। তো এই কথাই কবি বলেছেন এই লাইন দুটির মাধ্যমে। তো এরপরে দেখো আমরা চলে যাব পরের স্ট্যান্জারে। এখানে কি বলা হয়েছে? তাপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সাড়া, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। তাপের প্রভাবে বাঙালি সাধক বলতে এখানে জগদীশচন্দ্র বসুর কথা বলা হয়েছে। তিনি জ্বরের সাড়া পেয়েছেন, অর্থাৎ তিনি কি করেছিলেন না, উদ্ভিদেরও যে প্রাণ আছে সেই তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। তো সূর্যের আলোর প্রভাবে উদ্ভিদেরা খাবার তৈরি করে এবং তারাও প্রাণীদের মতন শ্বাসকার্য চালায় এবং তাদের মধ্যেও প্রাণ আছে, এই কথা প্রথম জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন। তার আগে কিন্তু উদ্ভিদকে জড়বস্তু হিসাবেই মনে করা হতো। তো তাই এখানে কবি বলছেন যে তাপের প্রভাবে বাঙালি প্রথম গাছের যে প্রাণ আছে, অর্থাৎ জড়ের মধ্যে সাড়া পেয়েছে, গাছের যে প্রাণ আছে সে কথা প্রমাণ করেছে। আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া, অর্থাৎ এখানে সব বানান দেওয়া আছে কি দেখো, তালবস্য ব। তো এই সব কথাটির অর্থ হচ্ছে মৃতদেহ। তো আমাদের এই নবীন সাধনা, এই নতুন সাধনা, বিজ্ঞানের আবিষ্কারের যে সাধনা, সেই বিজ্ঞান সাধনা কিন্তু সব সাধনার বাড়া, অর্থাৎ তন্ত্র সাধনার কথা এখানে বলা হচ্ছে। তন্ত্র সাধনার সময় মৃতদেহের উপর বসে সাধনা করা হয়, মৃতদেহের মাথার খুলি নিয়ে সাধনা করা হয়। তো আমাদের এই নবীন বিজ্ঞানের যে সাধনা, এই বিজ্ঞানের সাধনা কিন্তু সেই তন্ত্র সাধনার থেকেও অনেক বেশি। অর্থাৎ আমাদের নবীন এই সাধনা কিসের সাধনা? বিজ্ঞানের সাধনা। সেই বিজ্ঞানের সাধনা কিন্তু সেই সব সাধনা, অর্থাৎ তন্ত্র সাধনা, মৃতদেহের উপর বসে সাধনা করার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বড়। বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়েছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। তো এই দুটি লাইনের মাধ্যমে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের কথা বলা হয়েছে। প্রফুল্লচন্দ্র রায় কি করেছিলেন না, আলাদা আলাদা বিভিন্ন ধাতুর মিলন ঘটিয়ে যেন তাদের বিয়ে দিয়ে দিয়েছিলেন। সেই আলাদা আলাদা ধাতুর মিলন ঘটিয়ে তিনি নতুন নতুন অন্যান্য যৌগ আবিষ্কার করেছিলেন, অন্যান্য ধাতু আবিষ্কার করেছিলেন। মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। তো তিনি যেন কেমনভাবে গড় মিলে মিলিয়ে নতুন নতুন রসায়নের সূত্র আবিষ্কার করেছিলেন, নতুন নতুন ধাতু বা যৌগ আবিষ্কার করেছিলেন। তো তোমরা সকলেই জানো যে প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রেট নামে যৌগ আবিষ্কার করেছিলেন এবং তিনি পারদ ঘটিত অনেকগুলো যৌগ আবিষ্কার করেছিলেন। এর জন্য তিনি বিশ্ববিখ্যাত হয়ে রয়েছেন। বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। তো বাঙালির কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন জগতে মহামিলনের গান গাইছেন, তিনি যেন সকলকে মিলিয়ে দিতে চাইছেন। তো তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিখ্যাত একটা লাইন, দিবে আর নিবে মেলাবে মিলিবে। তো তিনি যেন মহামিলনের গান গাইছেন। আর এই বাঙালি জন্ম আমাদের যেন বিফল নয়, এই প্রাণ আমাদের বিফল নয়। এই বাঙালি জন্ম আর এই প্রাণের মধ্যেই আমাদের যেন কত গর্ব লুকিয়ে রয়েছে। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে, বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। তো ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে রয়েছি আশা ভরা আহ্লাদে, অর্থাৎ
অর্থাৎ বুকে আশা নিয়ে, আনন্দ নিয়ে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি। কেন না, বিধাতার কাজ অর্থাৎ ভগবানের কাজ কারা সাধন করবে? সাধিবে বাঙালি। বাঙালিই সাধন করবে ধাতার আশীর্বাদে, বিধাতার আশীর্বাদে। অর্থাৎ ভগবানের কাজ ভগবানেরই আশীর্বাদে বাঙালিরা যেন সম্ভব করবে, বাঙালিরা ঘটাবে। তাই বাঙালি জন্মের মধ্যে, বাঙালিদের প্রাণের মধ্যে যেন একটা গর্ব লুকিয়ে রয়েছে। আমরা যে বাঙালি এটা আমাদের গর্ব। তো আশা করছি তোমরা এই দুটি লাইনের অর্থ বুঝতে পারলে। তো পরের দিন আমরা শেষের দুটি যে স্ট্যাঞ্জার রয়েছে সেই শেষের দুটি স্ট্যাঞ্জারের আলোচনা করে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।